আমি আগে যদি 100 টাকা থাকতো, যেটা আমি ধরেন খরচ করতাম, আমার হাতে এখন থাকবে 100 টাকার জায়গায় আসবে 80 টাকা। এটার কারণে গ্লোবাল একটা ইনফ্লেশনের এফেক্ট সব দেশে আপনি দেখছেন, আমেরিকাও দেখছেন। আমেরিকায় সিপিআই ডাটা লাস্ট উইক যেটা রিলিজ করা হলো 3.8, ওদের টার্গেট ছিল 3.5, হ্যাঁ, বাট দ্য ইজ 3.8। ইউকেতে সেম জিনিস, ইভেন সাউথ ইস্ট এশিয়া, হ্যাঁ, ইন্ডিয়ার মতন দেশেও আপনি যদি দেখেন, সাউথ এশিয়াও যদি দেখেন, এখানেও কিন্তু জিনিসপাতির দাম অসম্ভব বেড়ে যাচ্ছে। তো যখন বেড়ে যাবে তখন তো ইনফ্লেশনের এফেক্ট হবে। আমার যে শার্ট যেটা আমি বাংলাদেশ থেকে বানিয়ে ধরেন আমেরিকা এক্সপোর্ট করলাম, আগে যদি 10টা বিক্রি হতো আমার একটা দোকান থেকে, ওখানে কিন্তু 5টা বিক্রি হবে। যদি 5টা বিক্রি হয় আমার, তার মানে এখানে অর্ডার কমবে। অর্ডার যদি কমে, তার মানে আমি ফুল 100% ক্যাপাসিটিতে আমার ফ্যাক্টরি চালাতে পারবো না। তো আমি অটোমেটিক্যালি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাব। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওটার সাথে কিন্তু বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই এই জিনিসটার সাথে। এটা কিন্তু গ্লোবাল সিনারিও, বাট দে হ্যাভ ইনহেরিটেড দিস। অ্যাট দ্য সেম টাইম ইরানের যুদ্ধের জন্য তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম যখন বেড়ে যাবে, ন্যাচারালি এটার কিছু এফেক্ট থাকবে, যেমন ফার্টিলাইজারের দাম বেড়ে যাবে। তারপরে আমাদের এখানে ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল জিনিস ব্যবসা, মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য। আমার এখানে এটার দামও বেড়ে যাবে। অভ্যন্তরীণ অর্থনীতিতে বাসের যে মানে ফেয়ার, এটাও বেড়ে যাবে, ট্রেনের ফেয়ার বেড়ে যাবে। কৃষক যে পণ্য যেটা উৎপাদন করবে এই ডিজেল দিয়ে, ওনারও উৎপাদন খরচ বেড়ে যাবে। তো সব কিছু যদি বেড়ে যায়, তো তখন তো হাতে, আমি আগে যদি 100 টাকা থাকতো, যেটা আমি ধরেন খরচ করতাম, আমার হাতে এখন থাকবে 100 টাকার জায়গায় আসবে 80 টাকা। হ্যাঁ, এখন 80 টাকার খরচ করতে লাগবে। তো আমি তো এখনই দেখতে পাচ্ছি যে এইসব কারণে আপনার রাজস্বের উপর একটা বড় একটা প্রভাব আসবে, এবং যে লক্ষ্যমাত্রা যেটা সরকার নিয়েছে এটা কিন্তু ওনারা আদায় করতে পারবে না। এটা কি রাজস্ব ঘাটতি পূরণ করবে বলে আপনার মনে হয়? না, এটা ইমিডিয়েটলি হবে না এটা, বাট দিস ইজ দ্য রাইট স্টেপ। আমাদের সমস্যা হলো যে আমাদের ট্যাক্স বেস কম, এটা সবসময় আমরা বলে আসছি। সো এইটা একটা, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আমরা দেখছি যে এনবিআর এটা কিন্তু ইজ আ পজিটিভ স্টেপ, আমি বলবো যে ট্যাক্স বেস বাড়ানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু দেখেন এখানে যে জিনিসটা, একটা যেটা বলা হয়েছে যে 0.2% টার্নওভার ট্যাক্স আরোপ করা হবে। হ্যাঁ, 0.2% শুনতে কিন্তু খুব কম লাগে, কিন্তু এফেক্টিভ ট্যাক্স যখন আপনি এটাকে নিয়ে আসবেন, এটা অলমোস্ট 10% চলে আসে। কিভাবে 10% চলে আসে? কারণ আপনার টার্নওভার হলো আমার এন্টায়ার সেলস। হ্যাঁ, আমি যত বিক্রি করব, যে অ্যামাউন্টটা আসবে, ধরেন আমি সারাদিনে 1000 টাকার ব্যবসা করলাম, তো 1000 টাকা যদি একদিনে ব্যবসা করি, 30 দিনে আমি ধরেন 30,000 টাকার ব্যবসা করলাম। 30,000 ইন্টু 12 করেন, ওটার উপর 0.2% দিয়ে যেটা আসে। কিন্তু বলা হচ্ছে যাদের বার্ষিক টার্নওভার 50 লাখ টাকার মধ্যে, তাদেরকে বছরে 1000 টাকা ভ্যাট দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এই জিনিসটাই আসছে যে এইখানে ওনারা যেটা স্ট্রাকচার করেছে, দিস ইজ পারফেক্ট। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ, ভালো উদ্যোগ। কিন্তু এখানে একটা জিনিস দেখতে লাগবে যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার জন্য কিন্তু মানে 1000 টাকা শুনতে খুব কম লাগে, কিন্তু 1000 টাকা কিন্তু ওনার পুঁজি। ছোট যে ক্ষুদ্র যে 50 লাখ টাকার নিচে যে আছে, ওনার কাছে 1000 টাকাও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ইজ লেস, মানে লট ফর দেম। সো এই জায়গায় একটা জিনিস দেখতে লাগবে যে বড় যে কোম্পানিগুলো আছে, যেমন টার্নওভার এই যে 50 লাখের উপর যেটা আছে, এখানে কিন্তু বড় যে প্লেয়ার্স আছে ওনাদের কিন্তু অসুবিধা হবে না, কারণ ওনাদের তখন যে টার্নওভার, হিউজ টার্নওভার, আর ওদের মার্জিনও থাকে অনেক, অনেক অ্যাডেড সার্ভিস দিতে পারে। ওনাদেরকে যেভাবে এফেক্ট করবে, আপনার ইয়েদেরকে কিন্তু ওইভাবে মানে এফেক্ট করবে না, মানে যারা মিডিয়াম সাইজ যারা আছে। কারণ এইখানে একটা জিনিস দেখতে লাগবে যে যারা এইসব টাইপের ব্যবসা করে থাকে, মানে ওনারা যে ইয়েটা পায়, আপনার যে মার্জিনে কাজ করে, মার্জিন কিন্তু ওরকম আহামরি হিউজ একটা মার্জিন দিয়ে কাজ করে ওরকম কিন্তু না। এখানে আমরা সবসময় দেখি যে দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়, তারপর বেড়ে যায়, ওটা কিন্তু সাপ্লাই চেনে হয়, ওটা কিন্তু রিটেল স্টেজে কিন্তু ওরকম করে হয় না।
সো এই জিনিসটা দেখতে লাগবে, বাট ইট ইজ আ গুড স্টেপ। এনবিআর অনেকদিন পরে আমরা দেখছি যে না, কিছু প্রশ্ন পদক্ষেপ ছিল নিচ্ছে। ভালো স্টেপ, বাট এই স্টেপ দিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে না, কতটুকু পুরোটা সহায়তা হবে না, করবে? পুরোটা হবে না, বাট দিস ইজ দ্য রাইট স্টেপ। এরকম করে করে কিন্তু আজকে ধরেন এটা বলা হলো, কালকে দেখবেন যে অন্য একটা মানে ইকোসিস্টেম, মানে আজকে রিটেলার বলা হচ্ছে, কালকে হোলসেলার হবে। তো এরকম করেই কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু জিনিসটা আগাবে। আপনার যদি বেস বাড়াতে লাগে, মানে আপনি ওভারনাইট যদি করেন, তখন যেটা হবে যে আপনার একটা স্ট্রাকচারাল একটা শক আসবে, কারণ এখানে কেউই ইউজ টু না। মানে ইভেন এই উদ্যোক্তাটা নিয়েছে, এটাকে ডেপ্লয় করতে কিন্তু 1 বছরের উপর সময় লাগবে। এটা কিন্তু 1 বছরে হবে না, ইট উইল টেক টাইম গ্র্যাজুয়ালি। ধরেন ঢাকার ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই এনবিআরের আরেকটা যে বড় সমস্যা আছে এটাকে ইমপ্লিমেন্ট করার, ওটা হলো ওনাদের ম্যান পাওয়ার। এনবিআরের কিন্তু ম্যান পাওয়ারের একটা শর্টেজ আছে, ওনাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু যে কর্মকর্তা থাকার কথা ওটা কিন্তু নেই। সো এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে পার্সোনাল লাগবে, জনবল লাগবে, ওইটা আগে এনবিআর থাকতে হবে, তারপরে কিন্তু এটা ফুললি ইমপ্লিমেন্ট করতে পারবে ওনারা। বাট যেটা আগেও বললাম যে দিস ইজ আ গুড স্টেপ,